This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের উত্তাল পরিস্থিতি রাজ পড়েছিল এই রাজ্যে। এবার সীমান্ত এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। আজ সনাতনী পরিষদের ঐক্য মঞ্চের তরফ থেকে যে বিক্ষোভ, যে প্রতিবাদ, তাতে পেট্রাপোল সীমান্ত এই মুহূর্তে কার্যত উত্তাল হয়ে উঠেছে। পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশ, চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তি এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবি। এই বিক্ষোভ থেকে পেট্রাপোলে সনাতনী ঐক্য পরিষদের ডাকে জমায়েত কর্মসূচিতে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং সহ আরো বেশ কিছু বিধায়করা রয়েছেন বিজেপির তরফে। পেট্রাপোল সীমান্তে কাতারে কাতারে সনাতনীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারত এবং পশ্চিমবঙ্গের সীমানা। সেখানে যেন একেবারে এই মুহূর্তে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরির মুখে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, তুমি সকাল থেকে রয়েছো। ইতিমধ্যেই বাংলাদেশের উত্তাল পরিস্থিতির আজ এ রাজ্যে পড়েছিল। আজ পেট্রাপোল সীমান্ত কতখানি উত্তপ্ত? দেখো, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন ঘটনা বলতেই হবে। কারণ সীমান্ত যেটা হাইলি প্রোটেক্টেড জোন, সেই জোনে সনাতনীদের বিক্ষোভ, তাও আবার বাংলাদেশের ইস্যু নিয়ে, এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ, সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ, এই ইস্যুকে নিয়ে উত্তাল যেখানে বাংলাদেশ, সেখানে পশ্চিমবঙ্গ বিক্ষোভ করছেন, সনাতনীরা এখানে বিক্ষোভ করছেন। একের পর এক স্লোগান তারা তুলছেন, এবং সেই স্লোগান আমি একটুখানি প্রথমে স্মৃতি তোমাকে দেখানো বা শোনানোর চেষ্টা করব। রসুন বন্ধ করো, আদা রসুন বন্ধ করো, ট্রান্সপোর্ট বন্ধ করো, ট্রান্সপোর্ট বন্ধ করো, পেঁয়াজ রসুন বন্ধ করো। তাই তো বলি দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু জামাতিদের চামড়া তুলে নেব আমরা, জামাতিদের চামড়া তুলে নেব আমরা। ইউনিসের গালে গালে জুতো মারো তালে তালে, ইউনিসের দুই গালে জুতো মারো তালে তালে, ইউনিসের দুই গালে জুতো মারো তালে তালে, ইউনিসের গালে গালে জুতো মারো তালে তালে, ইউনিসের গালে গালে জুতো মারো তালে তালে, জিহাদিদের গালে গালে জুতো মারো তালে তালে, মোল্লাদের গালে গালে জুতো মারো তালে তালে, ইউনিসের গালে গালে জুতো মারো তালে। স্মৃতি, তুমি বুঝতে পারছো যে ছবি তোমায় দেখাচ্ছিলাম। এবার তোমাকে দেখাবো সীমান্তে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স একেবারে প্রস্তুত, যাতে এই বিক্ষোভকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। তারা সারিবদ্ধভাবে এখানে রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারীও পৌঁছেছেন বেশ কিছুক্ষণ আগে, তিনি বক্তব্য রাখছেন এই সীমান্ত থেকে। আমরা শুনবো কি বলছেন। গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব, জগৎ জননী মা শারদা মণি। এই মাটি মা দুর্গার মাটি, মা কালীর মাটি, রাধা মাধবের মাটি। এই মাটিতে সনাতন থাকবে, সনাতনের ধ্বজ উঠবে, আর ভারত মাতাকে আমরা বন্দন করব। এবার বাংলায় আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান। মাননীয়া ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো, কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে, কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পূজায় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন, কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনুস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই।
সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। কিন্তু আজকের এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও সীমান্তে দাঁড়িয়ে তুলোধনা করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। সেখানে হাজার হাজার সনাতনীদের জমায়েত হয়েছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার জন্য কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, যে ছবি তুমি দেখাচ্ছিলে এবং শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু আরো একবার এই সীমান্ত এলাকা থেকে দাঁড়িয়েও রাজ্য সরকারকে তুলোধনা করতে ছাড়লেন না। তোমার কাছে ছবিটার আপডেট জানবো সুচারু। দেখো, খানিকটা আগে তোমাকে বিক্ষোভের ছবি দেখাচ্ছিলাম, তুমি দেখতেই পাচ্ছ সনাতনী হিন্দুরা তারা এখানে জমায়েত করেছেন, কি স্লোগান চলছে সেটাও দেখিয়েছি। বিএসএফ এর তরফে এই মুহূর্তে কি সতর্ক বার্তা রয়েছে তুমি দেখো, কারণ আমি যে কথা বলছিলাম, যেখানে তুমি আমাকে থামিয়েছিলে যে ঠিক ওপারেও বাংলাদেশে কিন্তু মব জড়ো হয়েছে। খানিকটা আগেই বিএসএফ এর কমান্ডেন্ট আমাদেরকে বললেন যে ওদিকেও প্রচুর মানুষ জড়ো হয়েছেন বাংলাদেশের বর্ডারে, কারণ আমাদের থেকে মাত্র 12 ফুট দূরে আমরা একেবারে বর্ডার লাইনে দাঁড়িয়ে রয়েছি। সেই 12 ফুট দূরেই কিন্তু বাংলাদেশের সেনা রয়েছে এবং তারপরে সেখানেও ইউনিস সরকারের হয়ে তারা সেখানে আবার বিক্ষোভ করতে শুরু করেছেন। ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে একদিকে সনাতনী হিন্দুরা বিক্ষোভ করছেন এবং বর্ডারের যে ছবি জয়ন্ত তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ, সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পেট্রাপোল সীমান্ত এবং ঠিক তুমি যে ছবি দেখতে পাচ্ছ ওই পাটটাতেই বাংলাদেশ। ফলে একেবারে নজিরবিহীন বিক্ষোভ বলা যেতে পারে। এর আগে কখনো এরকম সীমান্ত ঘেরাও কর্মসূচি বা সীমান্ত চলো কর্মসূচি হয়নি, যেখান থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়লেন এবং তিনি বললেন রাজ্য সরকারকেও, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় রাখলেন এবং বিশ্বের সমস্ত হিন্দুকে তিনি একত্রিত হতে বললেন এবং এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি সকাল থেকে। এবং অনেক বাংলাদেশি যারা আজকে মেডিকেল ভিসা দেখিয়ে এই পেট্রাপোল সীমান্ত দিয়ে যাচ্ছিলেন, যখন সকালবেলা আমাদের সঙ্গে কথা হচ্ছিল স্মৃতি, তখন তারা জানাচ্ছিলেন অকল্পনীয় অত্যাচার চলছে চট্টগ্রাম, রংপুর, এছাড়াও বিভিন্ন এলাকায় অকল্পনীয় অত্যাচার চলছে। ধর্মীয় প্রতিষ্ঠান খুলতে দেওয়া হচ্ছে না, বিশেষ করে টার্গেট হচ্ছে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যাদের ওপর বারে বারে আক্রমণ চলছে। আমরা আবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ চক্রবর্তী, সত্যজিৎ দার সঙ্গে কথা বলবো। বারবার ইসকন টার্গেট হচ্ছে। বাংলাদেশি যারা নাগরিক আসছিলেন আজকে মেডিকেল ভিসাতে, তারা বলছেন মন্দির তারা খুলতে পারছেন না, ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলা হচ্ছে, বিশেষ করে রংপুর, তার সঙ্গে সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, এক পরিস্থিতি। দেখো, এইটা যারা করছে আর যে বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে যখন বাংলাদেশে অশান্ত, ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন সহ আক্রান্ত, ঠিক সেই সময় কিছুক্ষণ আগে বাংলাদেশের সরকার প্রধান, তত্ত্বাবধায়ক সরকারের মোহাম্মদ ইউনূস, তিনি বলছেন সার্ক যে সংগঠন আছে সেটা এই অঞ্চলের জনগণের জন্য আরও শক্তিশালী তৈরি করা, আরও সক্রিয় হওয়া। ইউনূসের খেলাটা আমরা যদি দেখি, যিনি নিজের মাটি সামলাতে পারছেন না আইন শৃঙ্খলার দিক থেকে, তিনি আবার সার্কের গঠন পুনর্ভাবে আর কি নতুন করে করার এবং শক্তিশালী করার কথা বলছেন। অর্থাৎ এখানে আমরা যদি দেখি তাহলে কি কূটনৈতিকভাবে তিনি চাইছেন সার্কের যে সমস্ত নেতা আছে তাদের মুখোমুখি হওয়ার, কারণ এই তত্ত্বাবধায়ক সরকারের সাথে এখনও পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক দেশের কোনো সরকার প্রধান এখনও কিন্তু যোগাযোগ করেনি। স্বাভাবিকভাবে এই সার্ক অঞ্চলে ইউনূস কিন্তু কূটনৈতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন। সেই জায়গাটা পূরণ করার জন্য উনি বলেছেন দীর্ঘমেয়াদী, কম করে 4 বছর তিনি সামলাতে চান এবং যখন প্রয়োজন হবে তখন নির্বাচন দেবেন। একদিকে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত, তারা চাইছেন নির্বাচন। অন্যদিকে শেখ হাসিনা, যিনি দিল্লিতে এসছেন পালিয়ে, তিনি এখনও পদত্যাগ করেননি,
স্বাভাবিকভাবে সাংবিধানিক একটা সংকট তৈরি হয়েছে। 90 দিনের যে মেয়াদ, সেই মেয়াদ পেরিয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের। সুজিতদা, বাংলাদেশে হচ্ছেটা কি? 18 মাস আগে কি নির্বাচন সম্ভব নয়, নাকি এটাই চলবে? সংখ্যালঘুদের উপর হামলা, আক্রমণ, কি বলবেন? আপনি বিএসএফ আউটপোস্টে দাঁড়িয়ে রয়েছেন। চাপ বাড়ছে ক্রমশ বাংলাদেশের সরকারের উপর, এটা স্পষ্ট বলা যায়। এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ব্যক্তি নাগরিকদের সুরক্ষা অধিকার রক্ষা করা এবং যে মৌলবাদীরা যে ভয়ঙ্কর সংকীর্ণতা নামিয়ে নিয়ে এসছে, সেইখান থেকে দাঁড়িয়ে এই যে সমস্ত গোটা ছবি, এবং এখানে দেশ বিদেশের আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, তাদের একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হচ্ছে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনের এই বার্তা কিন্তু সম্পূর্ণভাবে ওই দিকে যাচ্ছে এবং ইউনিসের ওপর চাপ বাড়ছে। ফলে বাংলাদেশকে এই সংকট থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই একটা নির্বাচনের দিকে যাবে। আমরা দেখতে কবে নির্বাচন কবে? আমার যেটা মনে হচ্ছে যে জানুয়ারি থেকেই নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন ওখানে তৈরি হয়ে গেছে এবং জানুয়ারি পরে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে যদি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেয়, অস্বাভাবিক কিছু হবে না। কেননা এটা অন্তর্বর্তীকালীন সরকার এই যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং যেরকম একটা আন্তর্জাতিক প্রেশার হচ্ছে এবং যেভাবে বর্ডারগুলো ক্রমশ ভারতের ত্রিপুরার পশ্চিমবঙ্গ বা হচ্ছে অন্যান্য যে সমস্ত 7 সিস্টার্সের যে বর্ডারগুলো যে পরিস্থিতি, আজকের এই বার্তা কিন্তু অন্যান্য বর্ডারগুলোকেও আগামী দিনে কিন্তু এই প্রতিবাদের ক্ষেত্র বা হিসেবে তুলবে। যে প্রশ্ন আপনাকে বারবার করছি, আবার করব, কোনোদিন দেখেছেন এই বাংলায় কোনোদিন দেখেছেন সীমান্তে এই ধরনের বিক্ষোভ, মানে বর্ডারের 10 ফুট দূরে? না, আমি তো অন্তত কখনো এরকম দেখিনি। বর্ডার মানে হচ্ছে একটা প্রোটেক্টিভ জায়গা, সেখানে দুই দেশের বিভিন্ন লোকেরা আসবে, মাল চলাচল হবে, এটাই। কিন্তু আজকে যেভাবে আর কি বজ্র নির্ঘোষ এখানে হচ্ছে এবং তারা যেটা বলতে চাইছেন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে চিন্ময় মহাপ্রভু নিঃশর্ত মুক্তি চাইছেন। কেন তাকে আটকে রাখা হয়েছে? একটা ইসকন একটি সংগঠন, নিরস্ত্র ধর্মীয় একটি সংগঠন, যারা পুজো পাঠ, ভজন কীর্তন এবং হচ্ছে মানুষকে বিপদের সময় খাওয়া। এই করোনার সময় আমরা দেখেছি যে বাংলাদেশে ইসকনের ছবি, সেখানে তারা সব মানুষকে, তখন কি ধর্ম দেখে তারা কি কখনো দেখেছেন, বিচার করেছেন? তা তো নয়। ফলে এই মতো পরিস্থিতিতে বাংলাদেশে গণতান্ত্রিক পথে আসতে গেলে তার প্রধান শর্ত হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের দিকে নির্বাচন হলে সামাজিক স্থিরতা ফিরবে, সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধ হয়ে যাবে। এই বার্তা থেকে আগামী দিনের যে সরকার আসতে চলেছে, তাদের অন্তত এইটুকু অন্তত যে বাংলাদেশের হিন্দুদের উপর যদি অত্যাচার হয়, ভারতবর্ষের হিন্দুরা কিন্তু চুপ করে বসে থাকবে না। মানবাধিকার প্রশ্ন এটা এসে দেখাচ্ছে, যে কোনো দেশের সংখ্যালঘুদের রক্ষা করা হচ্ছে মানবাধিকারের কাজ। সুতরাং যদি ওখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা হচ্ছে কারোর উপর যদি আক্রমণ নেমে আসে, সেটা অন্তত ভারতবর্ষের যে বা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ চুপ করে বসে থাকবে তা হবে না। একটু পরে কথা বলার চেষ্টা করো। আওয়ামী লীগের সরকার আসুক বা জামাত ইসলামের সরকার আসুক, তারা কিন্তু এই শক্তিটাকে যেন উপেক্ষা না করে। একদম এই মুহূর্তে বিক্ষোভ চরমে রয়েছেন, তাদের একটাই বক্তব্য, দেখো কি স্লোগান তারা দিচ্ছেন, শোনো। আমরা বলতে চাই, একটা দিন আমাদের কাছে সময় দিক, সকালে সূর্য উঠবে, সন্ধ্যে সূর্য অস্ত যাওয়ার আগে এই বাংলাদেশ ভারতে নিয়ে নেব। একদিন সময় চাই, আমি একদিন সময় চাই। এই বাংলাদেশ ভারতের ভেবে হবে একদিন। সেনাবাহিনীর কাছে অনুরোধ রাখবো, একটা দিন ভারতবর্ষের হিন্দুদের হাতে দিক, আমরা এই বাংলাদেশ ভারতের মানচিত্রের মধ্যে নিয়ে আসবো। সনাতনীদের একদিন সময় দিক, দেখবো মোল্লার বাচ্চাদের কত ক্ষমতা আছে। একদিন ভোটের চালুক, সূর্য অস্ত যাওয়ার আগে আমরা বাংলাদেশ ভারতের মানচিত্রের একেবারে আমি আরো একজন রয়েছে, তার সঙ্গে কথা বলবো। শুরু করে দেবো, বর্ডার একদিন ছেড়ে দিক। বাংলাদেশে হিন্দুদের প্রতি যে নির্মম অত্যাচার হচ্ছে, চিন্ময় প্রভুকে ইতিমধ্যে নিঃস্বার্থ ছাড়ার দাবি জানাচ্ছি। প্রথম কথা, চিটাগাং আমাদের ছিল। জওহরলাল নেহরুর ন্যাক্কারজনক ঘটনায় চিটাগাং চলে গেছে বাংলাদেশের মধ্যে। 97% হিন্দু, 97% হিন্দু বৌদ্ধের মেজরিটি থাকা সত্ত্বেও আমার চিটাগাং চলে গেছে ওদের। সিলেট চলে গেছে গণভোটে। রংপুর চলে গেছে চিকেন নেক একটা করে দিয়েছে।
রংপুরটা যেটা চিকেন নেক করে রেখেছে জওহরলাল নেহরুর জন্য, আর খুলনাটা চলে গেছে যোগেন মন্ডলের জন্য। আমরা চাই ভারত সরকারকে এখান থেকে বর্ডারটা হাটিয়ে দিক, আমরা আমাদের মতো র আদাত করে নেবো। রেড ক্লিফ যেমন র আদাত করেছিল, আমরা নিজেদের এখন সনাতনী জেগে। স্মৃতি, তুমি বুঝতে পারছো এই মুহূর্তে উত্তেজনা কোন পর্যায়ে তুমি নিঃসন্দেহে বুঝতে পারছো। বিএসএফ আউটপোস্টের সামনে বিক্ষোভ চলছে, একেবারে উত্তেজনা পরিস্থিতি চরমে। সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে থ্রেট দিচ্ছেন কিন্তু সনাতনী হিন্দুরা, তারা বলছেন একটা দিন সময় লাগবে। সুজিত দা, থ্রেটের পরে থ্রেট, কি বলবেন? সনাতনীরা বলছে একটা দিন সময় দিক, বাংলাদেশকে দেখে নেবো। আসলে জোশ রয়েছে, এইটা ক্ষোভ থেকে আসছে, মানে এবং এই প্রতিবাদ যেভাবে ধ্বনিত হচ্ছে সেটা বাংলাদেশকে নিঃসন্দেহে একটা বার্তা দিতে তারা চাইছে। আবারও বলি, এই বর্ডারটা ইন্টারন্যাশনাল বর্ডার এবং এখানে এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বর্ডার। এটা কোটি কোটি টাকার এখানে যে লেনদেন হয় সারা বছর ধরে, এটাকে উপেক্ষা বাংলাদেশ করতে পারবে না। বাংলাদেশ এটা খুব ভালো মতো জানে যে তারা ভারতবর্ষের এই পণ্য যদি সেখানে ব্যাহত হয় এবং যদি এই জনসংখ্যার যদি সেটার উপর তাদের যে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, এই সমস্ত যদি মিলিত যোগফল আমরা তৈরি করি, তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে এই চাপ সহ্য করা রীতিমতো অসম্ভব। মানে একেবারে বাংলাদেশের পক্ষে চাপ রক্ষা করা অসম্ভব। এই মুহূর্তে আমরা রয়েছি বিএসএফ আউটপোস্টে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে কি ধরনের বিক্ষোভ এখানে চলছে পেট্রাপোল সীমান্তে। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এই দাবিকে সামনে রেখে, এবং বিএসএফ কমান্ডেন্ট ইতিমধ্যেই যে কথা বলছিলেন, ওদিকে উত্তেজনা রয়েছে। আমি আরও একবার বর্ডারের ছবিটা দেখাবো স্মৃতি, আর+ নিউজের দর্শকদের জন্য বর্ডারের সেই ছবি একেবারে জয়ন্তকে বলবো সেই ছবি তুলে ধরার জন্য। এই মুহূর্তে বর্ডারের কি পরিস্থিতি রয়েছে আমরা সরাসরি আর+ নিউজের দর্শকদেরকে দেখাবার চেষ্টা করব। বাংলাদেশের একেবারে সীমানার খুব কাছাকাছি আমরা এখানে রয়েছি, এবং আমরা দেখতে পাচ্ছি বিএসএফ কমান্ডেন্ট খানিকটা আগেই বলছিলেন যে তারা যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে রয়েছেন, প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। ওপারে দেখতে পাচ্ছ বাংলাদেশের সেই জাতীয় পতাকা আঁকা গেট, যে গেটের ও প্রান্তেও রয়েছে কিন্তু বিক্ষোভকারীরা, সেই ছবি দেখতে পাচ্ছ আর+ নিউজের পর্দায়। এবং একেবারে নজিরবিহীন বিক্ষোভ বলা যেতে পারে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ সে দেশে বাংলাদেশে, এবং তার জন্য প্রতিবাদ সংগঠিত হচ্ছে এই 24 পরগনা জেলার একেবারে সীমান্তবর্তী অঞ্চল বনগা পেরিয়ে এই পেট্রাপোল সীমান্ত। খানিকটা আগেই সুজিতদা বলছিল এশিয়ার গুরুত্বপূর্ণ সীমান্ত এই পেট্রাপোল সীমান্ত, যে কারণে দেখো একেবারে আঁটো নিরাপত্তা বেষ্টনী। একদিকে মহিলা বিএসএফরা রয়েছেন, একদিকে পুরুষ বিএসএফের কমান্ডেন্টরা রয়েছেন, এবং তারা এই মুহূর্তে বিএসএফ কমান্ডেন্ট তাদেরকে শান্ত হওয়ার জন্য বলছেন, কিন্তু তারা বলছেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি শান্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। বিএসএফ কমান্ডেন্ট তিনি বোঝানোর চেষ্টা করছেন, শান্ত হতে বলছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ করতে বলছেন। স্মৃতি, তুমি দেখো সেই ছবিটা, একেবারে তাই সেই ছবি আমরা সরাসরি তুলে ধরেছি। চলছে তুমুল বিক্ষোভ, সনাতনীদের বিক্ষোভ চলছে এই মুহূর্তে। ওদের আমরা এখনো সান্ত্বনায় আছি। ওরা আমাদের যদি শান্ত না করে, বাংলাদেশকে হিন্দু ভাইদের যদি এখনো শান্তি না দেয়, জবাই করবে ওরা। ওদের এত বড় সাহস হয় কি করে জবাই করবে? ওরা আমাদের পতাকাকে পায়ের তলে মারিয়ে দিয়েছে। আমাদের 3 ঘন্টা সময় দিই, পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ মুছে দেবো, পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ মুছে দেবো। দেখতে পাচ্ছ স্মৃতি, যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারী এই ফেন্সিংয়ে আসতে পারেন, এই গার্ডে আসতে পারেন, এবং তিনি নিজে বলেছেন যে তিনি যাওয়ার চেষ্টা করবেন যে কোনো মুহূর্তে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা, যিনি আজকের এই সীমান্ত ঘেরাও বা সীমান্ত চলো কর্মসূচির ডাক দিয়েছেন, তিনি এই কর্মসূচিতে যে কোনো মুহূর্তে আসতে পারেন। স্মৃতি, এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তে নজিরবিহীন বিক্ষোভে সনাতনী বিভিন্ন সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তে ব্যাপক নজরদারি। আমরা যে ছবি এখানে দেখতে পাচ্ছি, আরও একবার সেই ছবি দেখাবো। মাইক অ্যানাউন্সমেন্ট হচ্ছে, হয়তো পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা বক্তব্য শেষ করার পরেই এখানে আসতে পারেন, এবং তারা এখানে বিক্ষোভ করছেন। বিএসএফ কমান্ডেন্ট যিনি এই ইস্টার্ন রিজনের দায়িত্বে রয়েছেন, তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এটা বর্ডার এরিয়া, হাইলি সিকিউরিটি জোন, তাই সবকিছু মেনে করতে হবে। আমরা আবার শুনবো কি স্লোগান চলছে। আসলে মুসলিম
কচু কাটা মুসলিমদের একেবারে শেষ করে দেবো। 10 মিনিট টাইম দিক, 10 মিনিটের মধ্যে আমরা ভারতবর্ষ বাংলাদেশের নাম চিত্র মুছে দেবো। 1 ঘন্টা সময় দেবে, বাংলাদেশ দখল করে নেবো। 1 ঘন্টা বর্ডার খুলুক, ভারত সরকার বর্ডার খুলুক, কোনো সেনা লাগবে না, আমরাই দখল করে নেবো। একেবারে ছবিটা দেখেই বুঝতে পারছো শ্রুতি এই মুহূর্তে একেবারে আপাতত ধন্যবাদ সুচারু তোমাকে। উত্তাল পরিস্থিতি সেখানে বোঝাই যাচ্ছে, যদিও সীমান্ত রক্ষীরা তারা কড়া পাহারায় রেখেছেন যাতে কোনো রকম কোনো পরিস্থিতি বিশৃঙ্খল ভাবে না তৈরি হয়ে যায়। আপাতত ধন্যবাদ সুচারু তোমাকে। চলছে তুমুল বিক্ষোভ, এ পাশে সনাতনী হিন্দুরা, ও পাশে বাংলাদেশের বর্ডারের একটু দূরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিরা, তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। দুপক্ষের বিরুদ্ধে একেবারে বিষোদগার তুলে ধরছেন। উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তে।